আসসালামু আলাইকুম। পাণ্ডুলিপি অডিও বুক ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের হিমু সিরিজের দ্বিতীয় বই দরজার ওপাশে। আজকে শুরু করছি বইটির দ্বিতীয় পর্ব। 7 দিন পর ঢাকায় ফিরলাম। মানুষের মাথার চুল 7 দিনে 1.5 মিলিমিটার বাড়ে। দাড়ি গোঁফ এবং ভুরুর চুলও একই হারে বাড়ার কথা। ব্যাপার মনে হচ্ছে তা না। 7 দিনে আমার দাড়ি গোঁফ কিছু গজিয়েছে, মাথার চুল তেমন গজায়নি। ভুরুর চুলের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে। আগে যা ছিল এখনও তাই। আমার চেহারায় এক ধরনের ভৌতিক ভাব চলে এসেছে। ভৌতিক ভাবের জন্য গায়ের চাদরও বোধহয় খানিকটা দায়ী। চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি গত রাতে। স্টিমারে করে ফিরছি, ফার্স্ট ক্লাসের ডেক কেমন দেখায় দেখার জন্য উকি দিলাম। ডেক ফাঁকা, অল্প বয়সী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত পা ছুটছে এবং বিকট চিৎকার করছে। বাচ্চার বাবা বিব্রত মুখে এক গ্লাস পানি হাতে পাশে দাঁড়ানো। আমাকে দেখে বাচ্চা চোখ তুলে তাকালো। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, চুপ কর সোনা, চুপ না করলে ওই ভূত তোমাকে খেয়ে ফেলবে। বাচ্চা চুপ করে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি। বাচ্চাটি কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি সরি, কিছু মনে করবেন না। না, কিছু মনে করিনি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কিনা দেখুন, প্রয়োজন মনে করলে আরও খানিকটা ভয় দেখিয়ে দিয়ে যাই। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছে করছিল আরও খানিকক্ষণ থাকি, সম্ভব হলো না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে, ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে। আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরও প্রমাণ পেলাম। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা, 3-4 বছর বয়স হবে, আমাকে দেখেই কাঁদতে শুরু করলো। এই বাচ্চাটি ছিল বাবার কোলে। সেই ভদ্রলোক বিব্রত গলায় বলতে লাগলেন, আহা, উনি কিছু করবেন না তো, কিছু করবেন না। বড় ফুপুর বাড়িতে এমন চেহারা নিয়ে ওঠা ঠিক হবে না জেনেও উঠলাম। এই বাড়ির বাথরুম খুব সুন্দর, হালকা নীল রঙের শ্রীলঙ্কা টালি বসানো বাথরুম। বড় একটা বাথটাব আছে। বাথটাব পানি ভর্তি করে শুধু নাকটা ভাসিয়ে শুয়ে থাকা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে ও বাড়িতে উপস্থিত হবার বেশ কিছু সমস্যা আছে। বড় ফুপা ঘোষণা দিয়েছেন আমাকে যেন তার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেয়া না হয়। আমি একটা পাবলিক নুইসেন্স। আমার আসল স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোমে জায়গা না পাওয়া গেলে সেকেন্ড চয়েস মিরপুর চিড়িয়াখানা। আমার ফুপু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত। ফুপার বাড়িতে তারপরও মাসে 2 মাসে একবার যায়। ফুপার 2 ছেলে মেয়ে বাদল ও রিনকি, এই দুজনের কারণে। দুজনই আমার মহাভক্ত। বাদলের ধারণা আমি রাসপুটিন এবং গৌতম বুদ্ধের 50-50 মিক্সচার। শুধু মহাপুরুষ না, পরম পুরুষ। লোকজন এখনো আমাকে চিনতে পারছে না, যেদিন চিনবে হইচই পড়ে যাবে। আমার সম্পর্কে রিনকির ধারণা অবশ্যই এত উচ্চ না। মেয়েরা সহজে কাউকে মহাপুরুষ ভাবে না। পুরুষের দুর্বল দিকগুলি সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে বলেই তারা অনায়াসে মহাপুরুষকেও সাধারণ পুরুষের দলে ফেলে দেয়। বাদল বসার ঘরে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে লাফ দিয়ে উঠল। আনন্দিত স্বরে বলল, আরে হিমুদা, কি যে সুন্দর তোমাকে লাগছে, অদ্ভুত। আমি হাই তুলতে তুলতে বললাম, আছিস কেমন? বাদল সামাজিক সৌজন্যের ধার দিয়েও গেল না, মুগ্ধ স্বরে বলল, ভুঁড়ি কমিয়ে ফেলেছ? ইস, কি অদ্ভুত ভুরু কমানো মানুষ আমি প্রথম দেখলাম। সাদা চাদরে কি অপূর্বই না তোমাকে লাগছে হেমুদা। বাসায় লোকজন আছে? সবাই আছে, দাঁড়াও ডাকছি। এই এক কাজ করো, সন্ন্যাসীর মতো সোফায় পদ্মাসন হয়ে বসো। আমি সবাইকে ডাকি। বাবাও বাড়িতে আছেন, অফিসে যাননি, তার পেটে ব্যথা। পিস্তল বের করে আমাকে গুলটুলি করে দেয় কিনা কে জানে। গুলি করবে কেন শুধু শুধু? আর যদি করেও তোমার কিচ্ছু হবে না। রাসপুটিনকে 3 বার গুলি করা হয়েছিল, পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল, নদীর পানিতে চেপে ধরা হয়েছিল, তারপরেও। বাদলের কথা শেষ হবার আগেই ফুপু ঢুকলেন। আমাকে দেখে শুরুতে হকচকিয়ে গেলেও চট করে নিজেকে সামলে নিলেন, পাথর হয়ে গেলেন। কর্কশ গলায় বললেন, তুই? বাদল বলল, হিমুদাকে কি গ্র্যান্ড দেখাচ্ছে দেখলে মা? উফ, অপূর্ব। ফুপু গম্ভীর গলায় বললেন, এই নতুন ভং কবে ধরলি?
আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ফুপু বললেন, তোকে না এ বাড়িতে আসতে নিষেধ করা হয়েছে? কি মনে করে এলি? গোসল করতে এসেছি ফুপু, গোসল করেই বিদেয়ী হব, বাথটাবে সারা শরীর ডুবিয়ে। পাগলের মতো কথা বলিস না, তোকে আমাদের বাথরুমে ঢুকতে দেব? বাদল বলল, অফকোর্স দেবে মা, আমি বাথটাবে পানি দিচ্ছি, ডিপ ফ্রিজে বরফ আছে মা, বাথটাবে বরফের টুকরা ছুড়ে দেব, গ্র্যান্ড হবে। ফুপু ক্রুদ্ধ গলায় বললেন, তুই আমার সামনে থেকে যা বাদল, হিমুর সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি কথা বলতে থাকো, আমি বাথটাব রেডি করি। বাথটাবটা আরেকটু বড় হলে আমিও তোমার সঙ্গে গোসল করে ফেলতাম। বাদল অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। ফুপু বললেন, তোকে যে পুলিশ খুঁজছে এটা কি তুই জানিস? না, আমি ঢাকায় ছিলাম না। পুলিশ আমাদের এখানেও রোজ একবার করে তোকে খোঁজে টেলিফোন করে। তুই নাকি কোন মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গেছিস। জ্বালানি মন্ত্রীর ছেলে? কোন মন্ত্রী জানি না, তোর ফুপা জানে। সত্যি কিনা বল। না, না হলে খামাখা তোকে পুলিশ খুঁজবে কেন? পুলিশ তো খামাখাই খোঁজাখুঁজি করে ফুপু। তুই তোর ফুপার ঘরে যা, তার সঙ্গে কথা বল, কথা বলে বিদায় হয়ে যা, এক মুহূর্ত এখানে থাকবি না। গোসলটা করে একটু ভদ্র হয়ে গেলে কেমন হয়? এই বাড়িতে তোর গোসল হবে না, এক কথা কতবার বলবো? যা তোর ফুপার ঘরে যা। ফুপা বিছানায় কাত হয়ে শুয়ে আছেন। টেবিলে বিরাট এক গ্লাস ভর্তি ঘোলাটে রঙের বস্তু। আমি ঘরে ঢুকেই বললাম, ওর স্যালাইন চালাচ্ছেন নাকি ফুপা? ফুপা তিক্ত গলায় বললেন, ওর স্যালাইন না, ডাবের পানি। পেটে ব্যথা কমেছে কিছু? আমার শরীর সম্পর্কে তোমার কৌতূহল দেখানোর কারণ দেখছি না। ফুপু বলছিলেন, আপনি আমার সঙ্গে কথা বলতে চান। আমি কারো সঙ্গে কথা বলতে চাই না, তোমার সঙ্গে তো নয়ই। তাহলে ফুপা যাই। না, বসো। তোমার ফুপু কি বলেছে যে পুলিশ তোমাকে খুঁজছে? জি বলেছেন। মন্ত্রীর ছেলেকে নিয়ে নাকি ভেগেছ? করেছ কি, খুন করেছ? না, এখন না করলেও করবে। ইউ উইল এন্ড আপ ইন মার্ডার। তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করো এবং পুলিশকে বলো আর যেন তারা টেলিফোন করে আমাকে বিরক্ত না করে। আচ্ছা বলবো। আমি কি এখন উঠতে পারি ফুপা? হ্যাঁ, উঠতে পারো। আমি তোমাকে এ বাড়ি আসতে নিষেধ করেছিলাম, তারপরেও এসেছো। গোসল করার জন্য এসেছি, গোসল করেই চলে যাব। গোসলের জন্য বাথরুম খোঁজা তোমার শোভা পায় না হিমু। তুমি গোসল করবে ডোবায় নর্দমায়। মানুষ স্নান করে পরিষ্কার হওয়ার জন্য, তুমি করো অপরিষ্কার হওয়ার জন্য। ভুল বললাম? আমি জবাব দিলাম না। ফুপাকে শান্ত করার একটা উপায় হচ্ছে তার কোনো প্রশ্নের জবাব না দেওয়া। কথা বলতে বলতে তিনি একসময় ক্লান্ত হয়ে চুপ করে যাবেন। হিমু। জি। তুমি নিজে একটা বদ্ধ উন্মাদ। তোমার দেখা দেখি আমার ছেলেটাও উন্মাদ হচ্ছে। মানুষ ভালোটা কখনো শেখে না, মন্দটা শেখে। এই যে তুমি দাড়িগোপ কামিয়ে বিতিকিস্তিরি কাণ্ড করেছ, বাদল এটা দেখে উৎসাহী হবে। আমি তোমার সঙ্গে 100 টাকা বাজি রাখতে পারি। আজ সন্ধ্যার মধ্যেই সে মাথা কামিয়ে ফেলবে। রাখতে চাও বাজি? জি না। রাখতে চাও না কেন? টাকা নেই? টাকার সমস্যা তো আছেই। তাছাড়া এ বাজিতে আপনার জিতে যাবার সম্ভাবনা, আমারও ধারণা বাদল মাথা মুড়িয়ে ফেলবে, ভুরু কামিয়ে ফেলবে। ফুপা বিস্মিত হয়ে বললেন, ভুরু কামাবে কেন? আমি কামিয়েছি তো, তাই। তুমি ভুরু কামিয়েছ? জি। আই সি। হিমু। জি। আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, মন দিয়ে শোনো। দিন 10 টাকা হিসেবে প্রতি মাসে আমি তোমাকে 300 করে টাকা দেব। তার বদলে তুমি এ বাড়িতে আসবে না। রাজি আছো? ভেবে দেখি। আচ্ছা যাও, 500। প্রতি মাসের 1 তারিখে আমি নিজে গিয়ে টাকাটা তোমার হাতে দিয়ে আসব। বাট ইউ গট টু প্রমিস যে এই বাড়ির 2000 গজের ভেতরে তোমাকে দেখা যাবে না। ঠিক আছে। তুমি তাহলে রাজি? জি রাজি। প্রতিজ্ঞা করছো? করছি। আজ হচ্ছে মাসের 20 তারিখ, তুমি 10 দিনের টাকা পাবে। মাসে 500 হলে 10 দিনে হলো 166 টাকা 66 পয়সা। ফুপা মানিব্যাগ বের করলেন। টাকা বের করার আগেই বাদল ঢুকলো, ব্যস্ত ভঙ্গিতে বলল, 30টা টাকা দাও তো বাবা। কেন? 2 কেজি বরফ আনবো, 10 টাকা করে কেজি, 10 টাকা রিক্সা ভাড়া।
বরফ কি জন্যে? হিমুদা বাথটাবে গোসল করবে, 2 কেজি বরফ এনে ছেড়ে দেব। ডিপ ফ্রিজে একদানা বরফও নেই। ফুপা কোনো কথা না বলে বাদলের হাতে 30টা টাকা দিলেন এবং গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। হিমু? জি? কে বলবে তোমার সঙ্গে মেশার আগে এই ছেলের বুদ্ধিমান ছিল? বুদ্ধি এখনো আছে ফুপা। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, মানুষের ব্রেইন পুরোপুরি অকেজো করে দেওয়ার ক্ষমতা কোনো সহজ ক্ষমতা না, সবাই পারে না, তুমি পারো। ওর ব্রেইন নিয়ে আপনি চিন্তা করবেন না ফুপা, ওর ব্রেইন ভালো। ব্রেইন ভালো? ব্রেইন ভালোর নমুনা শুনবে? গত মাসে কি করলো শোনো। বাড়ির পেছনে একটা সজনে গাছ আছে না? ওই সন্ধেবেলা দেখি সজনে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে দেখলাম। নিচে নেমে জিজ্ঞেস করলাম ব্যাপার কি। সে দাঁত বের করে বলল, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছি। আমি বললাম, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছিস মানে? গাছের ইলেকট্রন নিতে তোকে কে বলেছে? সে চোখ বড় বড় করে বলল, হিমুদা শিখিয়েছে। এই ছেলের ব্রেইন তুমি ভালো বলবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমার এত বড় ক্ষতি করছো? আমি অস্বস্তির সঙ্গে বললাম, গাছের ইলেকট্রন নেওয়ার ব্যাপারটা আপনাকে আরেকদিন বুঝিয়ে বলবো। একবার বুঝিয়ে বললে আপনার কাছে আর তেমন হাস্যকর লাগবে না। আমাকে কিছুই বুঝিয়ে বলতে হবে না, তুমি বিদেয়ী হও। 500 টাকা দিচ্ছি, খুশি হয়েই দিচ্ছি, নিয়ে উধাও হয়ে যাও। দয়া করে বাদল বরফ নিয়ে ফিরে আসার আগেই যাও। ওর সঙ্গে আরও কিছুক্ষণ থাকলে তোমার থেকে আরও কিছু কায়দাকানুন শিখে ফেলবে। এখন গাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, পরে হয়তো আগুন থেকে ইলেকট্রন নিতে চাইবে। একটাই আমার ছেলে হিমু, অনলি সান। ঠিক আছে ফুপা, আমি যাচ্ছি। থ্যাঙ্কস। মন্ত্রী ছেলের ব্যাপারটা খোঁজ নিও, ওরা বড় বিরক্ত করছে। আচ্ছা, খোঁজ নেব। ওসিকে বলবে আর যেন আমাকে বিরক্ত না করে। এক্ষুনি টেলিফোন করে বলে দাও। টেলিফোন নাম্বার তোমার ফুপুর কাছে আছে? আছে ফুপা, এক্ষুনি টেলিফোন করছি। এখান থেকে টেলিফোন করার দরকার নেই, কোনো দোকান টোকান থেকে করো। নাও, টেলিফোনের জন্য 5টা টাকা নিয়ে যাও। গোসল না করেই ফুপার ঘর থেকে বের হলাম। ডাক্তারখানা থেকে ওসি সাহেবকে টেলিফোন করলাম। ভদ্রলোক হাতে আকাশের চাঁদ পেলেন বলে মনে হলো। আনন্দে খানিকক্ষণ কথা বলতে পারলেন না, তো তো করে তোতলালেন। কে বলছেন হিমু সাহেব? ও মাই গড, আপনাকে আমরা পাগলের মতো খুঁজছি। আপনি আত্মীয় স্বজনের যে লিস্ট দিয়ে গিয়েছিলেন, সেই লিস্ট ধরে ধরে সবার কাছে গিয়েছি। যাদের টেলিফোন নাম্বার আছে তাদের অনবরত টেলিফোন করছি। কেন বলুন তো? বিরাট সমস্যা হয়েছে ভাই। মোবারক হোসেন সাহেবের ছেলে, ওই যে আপনার বন্ধু জহির, ও বাড়ি থেকে পালিয়েছে। ও আচ্ছা। আপনি যত সহজে ও আচ্ছা বললেন, ব্যাপারটা তত সহজ না। সারা শহর ওলটপালট করে ফেলা হয়েছে, পাওয়া যাচ্ছে না। মোবারক সাহেবের ধারণা আপনি তাকে ফুসলে ফাসলে নিয়ে গেছেন, কিংবা আপনি জানেন সে কোথায় আছে। আমি জানি না ভাই, আপনি জানেন কিংবা না জানেন, মোবারক হোসেন সাহেবের সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে, এক্ষুনি। এক্ষুনি তো যেতে পারবো না, আমার এখনো গোসল হয়নি। ভাই, আমি সামান্য ওসি, ছোট চাকরি করি। আপনারা দুজনে এসে আমাকে মন্ত্রীর থাবার মধ্যে ফেলে দিয়েছেন, এখন উদ্ধার করুন। আপনার স্ত্রী কেমন আছেন? ওনার শরীরের অবস্থা এখন কেমন? ওসি সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। আমি বললাম, ওই দিন যদিও আপনি বলেছেন আপনার স্ত্রী সুস্থ, আমার তা মনে হয় না। আমার ধারণা তিনি বেশ অসুস্থ। আমার ইনটিউশন পাওয়ার খুব প্রবল, সব সময় তা কাজ করে না, মাঝে মাঝে করে। এখনও করছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এখনও মনে হচ্ছে তিনি খুব অসুস্থ। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ, সে অসুস্থ। তার অসুখ সারাবার সাধ্য কারণ নেই। আপনার থাকলেও থাকতে পারে। এটা বড় ব্যাপার না, এই মুহূর্তে বড় ব্যাপার হচ্ছে এখন আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। প্লিজ, প্লিজ ওই বাড়িতে যান। এখন গেলে তো ওনাকে পাওয়া যাবে না। মন্ত্রী সাহেব বিকেলে ফিরে ঘণ্টাখানেক ঘুমান, তারপর আবার বের হন। ফিরতে ফিরতে রাত 11টা। উনি না থাকলেও ওনার স্ত্রী আছেন, উনি আপনার সঙ্গে কথা বলতে চান। ভাই, আপনি কি যাবেন? যাচ্ছি। সত্যি যাচ্ছেন? হ্যাঁ, সত্যি যাচ্ছি। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দিলাম। আপনার স্ত্রীর অসুখটা কি? ওর গলায় ক্যান্সার, মাসখানিক আয়ু আছে। ও আচ্ছা।
আপনি ক্যান্সার সারাতে পারেন? না। তাও ভালো স্বীকার করলেন। সবাই বলে সারাতে পারে। হোমিওপ্যাথি ডাক্তাররা বলে পারে, কবিরাজরাও বলে পারে, পীর ফকিরও বলে পারে। আপনার স্ত্রীর নাম কি রানু? তাকে চেনেন? চিনি না, হঠাৎ মনে হলো তার নাম রানু। তার মাথা ভর্তি চুল। ওসি সাহেব জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। জহিরদের বাড়িতে তেমন কোনো ঝামেলা ছাড়াই ঢুকলাম। জহিরের মা সঙ্গে সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রমহিলা দেখতে অবিকল তিতলির মতো, যেন মার মাথা কেটে তিতলির ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মা মেয়ের চেহারায় এত মিল সচরাচর চোখে পড়ে না, তবু দুজনের তাকানোর ভঙ্গি দুরকম। মা শান্ত চোখে আমাকে দেখছেন, মেয়ের চোখে তীব্র রাগ এবং ঘৃণা। এমনভাবে আমাকে দেখছেন যেন মাটির নিচ থেকে অদ্ভুত জন্তু বের হয়ে এসেছে। মেয়েই প্রথম কথা বলল, আমার ভাই কোথায়? জানি না কোথায়। দয়া করে মিথ্যা বলবেন না। আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, আমরা আর যন্ত্রণা সহ্য করব না। জহিরের মা বললেন, তিতলি তুই চুপ কর তো। চুপ করে বসে থাক, যা বলার আমিই বলবো। বাবা, তুমি কি সত্যি জানো না ও কোথায়? সত্যি জানি না। কোথায় থাকতে পারে তা কি জানো? না, তাও জানি না। কিছু মনে করো না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি জানো, জেনেও বলছো জানি না। এরকম মনে হবার কারণ কি? ও একটা চিঠি লিখে গেছে, চিঠি থেকে মনে হচ্ছে তুমি জানো। তিতলি, চিঠিটা এনে একে দেখা। চিঠি দেখাতে হবে না মা, ব্যক্তিগত চিঠি বাইরের মানুষকে দেখানোর দরকার কি? ও বাইরের মানুষ না, ও জহিরের বন্ধু। তুই চিঠি নিয়ে আয়। তিতলি চিঠি আনতে গেল। ভদ্রমহিলা কপালের ঘাম মুছছেন, তাকে খুবই কাহিল দেখাচ্ছে। চোখ লাল, মনে হয় রাতে ঘুমটুম হচ্ছে না। বাবা, তোমার নাম যেন কি? হিমু। ও হ্যাঁ, হিমু। জহির কি তোমার খুব ভালো বন্ধু? আমি হাসতে হাসতে বললাম, সেটা জহির ভালো বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমি জহিরকে খুব পছন্দ করি, এইটুকু বলতে পারি। কেন পছন্দ করো? ভালো ছেলে, সরল, সাদাসিধা, মনটা গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ভদ্রমহিলা আরও কিছু বলতে যাচ্ছিলেন, মেয়েকে আসতে দেখে চুপ করে গেলেন। তিতলি আমার সামনে চিঠি রাখল। তার ফর্সা মুখ এখনো ঘৃণায় কুঁচকে আছে। তিতলির মা ক্লান্ত গলায় বললেন, বাবা, চিঠিটা পড়ো। তুমি কি দুপুরে খাওয়া সেরে এসেছো? না। তাহলে এখানেই খাবে। জহিরের বাবা 3টার দিকে আসবেন, তার সঙ্গে কথা বলে তারপর যাবে। এখানে তো আমি খেতে পারবো না, গোসল না করে আমি কিছু খেতে পারি না। 7 দিন আমি আছি গোসল ছাড়া। তিতলি বলল, আপনাকে সেটা বড় গলায় বলতে হবে না, আপনার গা থেকে যে বিকট গন্ধ আসছে তা থেকেই আমরা বুঝতে পারছি। মা মেয়ের দিকে তাকিয়ে এই প্রথম কঠিন গলায় বললেন, তিতলি, তুই ভেতরে যা। এই ছেলে এখানে খাবে, ওর গোসলের ব্যবস্থা করতে বল, বাথরুমে তোয়ালে সাবান দে। তিতলি উঠে গেল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার ছেলে প্রসঙ্গে যে কথাগুলি বলছো, সেগুলি আমার এই মেয়ের প্রসঙ্গে সত্য। আমার এই মেয়ের মনটাও গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ও তোমার উপর রেগে আছে বলে এরকম করছে। ওর ধারণা। ভদ্রমহিলা কথা শেষ করলেন না। সম্ভবত মেয়ের ধারণার কথা তিনি আমাকে বলতে চান না। আমি জহিরের চিঠি পড়তে শুরু করলাম। চিঠিতে কোনো সম্বোধন নেই, তবে বোনকে লেখা তা বোঝা যাচ্ছে। আমার এই চিঠি পড়ে খুব রাগ করবি। একবার ভেবেছিলাম চিঠি লিখব না, তাতে সবাই দুশ্চিন্তা বেশি করবে, তাই এই চিঠি। তোদের সঙ্গে আমি থাকতে পারছি না। মানুষ হিসেবে বাবা অত্যন্ত নিম্নমানের। তিনি অনর্গল মিথ্যা বলেন, একের পর এক আজে বাজে কাজ করে যান। কিছু কিছু কাজ এমন যে শয়তানের পক্ষেও করা সহজসাধ্য না। উদাহরণ দেই, আমাদের গ্রামের বাড়ির বুলু মাস্টার। ভদ্রলোক, নিতান্তই ভালো মানুষ। তার অপরাধের মধ্যে অপরাধ হচ্ছে ইলেকশনের সময় বাবার বিরুদ্ধে নানান রকম কথা বলেছে, যেন লোকজন বাবাকে ভোট না দেয়। সে যে সমস্ত কথা বলেছে তার প্রতিটি বাক্য সত্য। যাই হোক, বাবা তাকে খুনের মামলায় এমন ফাঁসানো ফাঁসিয়েছে যে এক ধাক্কায় যাবজ্জীবন হয়ে গেল। এই জাতীয় মানুষের সঙ্গে কি বাস করা যায়? তুই বল। মাও যে বাবার চেয়ে আলাদা তা না। বাবার প্রতিটি অন্যায় মা সমর্থন করে যাচ্ছেন। আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। বাবাকে একবার 3 লাখ টাকা ঘুষ দিয়ে গেল। টাকাটা দিয়ে গেল মার হাতে। মা শান্ত ভঙ্গিতে সেই টাকা আয়রন শেফে তুলে রাখলেন। তার মধ্যে কোনো বিকার নেই। আমি আর সহ্য করতে পারছি না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। গর্ত খুঁড়ে মাটিতে ঢুকে থাকতে ইচ্ছা করছে।
ভালো কথা, ওই রাতে হিমুর সঙ্গে গর্ত খুঁড়ে বসেছিলাম। দারুণ লাগছিল। দুজনেই থানায় গেলাম। বাবা আমাকে ছাড়িয়ে আনলেন, হিমুকে আনলেন না। বেচারা একা বসে রইল। পুলিশ নিশ্চয়ই তাকে মারধরও করেছে। বাবা সেরকম ইঙ্গিতই দিয়ে এসেছেন। অবশ্য এতে হিমুর কিছুই আসবে যাবে না। পুলিশের পক্ষে ওকে হজম করা মুশকিল। ও কঠিন চিজ। তুই ভালো থাকিস, প্রাণপণ চেষ্টা করতে থাক যাতে তুইও বাড়ি ছেড়ে চলে যেতে পারিস। বাঁচার পথ একটাই। তোর ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে গেলাম। একেবারে খালি হাতে বের হতে সাহস পাচ্ছি না। বাবা, চিঠি পড়লে? জি, পড়লাম। কিছু বলবে? কত টাকা নিয়েছে? 733 টাকা। চিন্তার কোনো কারণ দেখি না। টাকা শেষ হলেই ফিরে আসবে। আগেও তো অনেকবার পালিয়েছে, নতুন কিছু তো না। জহিরের বাবাও তাই বলছে, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। রোজ রাতে দুঃস্বপ্ন দেখি। ওই দিন দেখলাম। তিতলি বলল, গোসলের পানি দেওয়া হয়েছে, আপনি আসুন। মেয়েটা এখনও চোখে মুখে ঘৃণা ধরে আছে। ভালোবাসা অনেকক্ষণ ধরে রাখা যায়, ঘৃণা যায় না। এই মেয়েটা কি করে যে ধরে রেখেছে সেই জানে। কি হলো, বসে আছেন কেন? আসুন। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং বাথরুমে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে বললাম, আপনাদের বাথরুমে কি বাথটাব আছে? হ্যাঁ আছে। তাহলে দয়া করে 2 কেজি বরফের ব্যবস্থা করুন। বাথটাবে পানি দিয়ে আমি তার মধ্যে 2 কেজি বরফ ছেড়ে দেব। তারপর নাক ভাসিয়ে শুয়ে থাকব। পাগলামি কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। পাগলামি কথা শুনে আমি মুগ্ধ হই না। আমি জহির না। আপনাদের ডিপ ফ্রিজে বরফ নেই? তিতলি জবাব দিল না। আমি জবাব আশাও করিনি। মন্ত্রীর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন প্রচুর থাকবে, এটা ভাবাই স্বাভাবিক। বিশাল ডাইনিং টেবিল থাকবে, চাইনিজ রেস্টুরেন্টের মতন উর্দি পড়া বয় থাকবে, ন্যাপকিন কাঁটা চামচ থাকবে। সেরকম কিছু না। খেতে এসে দেখি খুবই এলেবেলে খাবার। খাবার টেবিলটা ছোট, টেবিল ক্লথে তরকারির দাগ লেগে আছে। উর্দি পরা বয় বাবুর্চি দেখলাম না। বৃদ্ধা এক কাজের মেয়েকে দেখলাম, তিতলি যাকে বড় বাবু করে ডাকছে। আয়োজন সামান্য। রুগ্ন ধরনের কই মাছ, মুরগির মাংস, ডাল এবং কালচে ধরনের পেঁপে ভাজি। তিতলি কঠিন ভঙ্গিতে বলল, খেতে বসুন। আপনাদের খাওয়া হয়ে গেছে? খাওয়া না হলেও আপনার সঙ্গে বসে খাবো এরকম ভাবছেন কেন? ভাবছি না। না ভাবলে ভালো। বড়বাবু আছেন, কিছু লাগলে ওনাকে বলবেন, উনি দেবেন। আমি এসেছি শুধু আপনাকে একটা খবর দেওয়ার জন্য। কি খবর? আপনি যে এসেছেন বাবাকে বলা হয়েছে। বাবা একটা ক্যাবিনেট মিটিংয়ে আটকা পড়েছেন, আসতে রাত হবে। বাবার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। খাওয়া শেষ হলে বড়বাবু আপনাকে ভাইয়ার ঘরে নিয়ে যাবে। আপনি ওই ঘরে বিশ্রাম করবেন। হাউস অ্যারেস্ট? ভাইয়া চিঠিতে লিখেছে কেউ আপনাকে হজম করতে পারে না। আমরা পারবো কেন? আপনাকে থাকতে বলা হয়েছে, আপনি থাকবেন। ঠিক আছে, থাকবো। তুমি বসো, খেতে খেতে গল্প করি। আমার সঙ্গে গল্প করবে? আমি অনেক হাসির গল্প জানি। আপনার সঙ্গে গল্প করব মানে? হু আর ইউ? তাছাড়া তুমি করে বলছেন কেন? বাংলা সিনেমা পেয়েছেন? সব জায়গায় ভড়ং চলে না, মনে রাখবেন। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, তিতলি, তুমি গল্প করতে না চাও, করবে না। চেঁচামেচি করছো কেন? কেউ খাওয়ার সময় চেঁচামেচি করলে আমি খেতে পারি না। হাজার হলেও আমি তোমাদের অতিথি। তাছাড়া খাবারের আয়োজনও ভালো না। গল্পগুজব না করলে এইসব খাবার আরও বিস্বাদ লাগে। তুমি তুমি করে কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন? এই অধিকার আপনাকে কে দিল? এত সাহস আপনি কোত্থেকে পাচ্ছেন? আমি আপনাকে একটা শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে আপনি কোনোদিন ভুলবেন না। জহিরের মা এই পর্যায়ে খাবার ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? তিতলি বলল, কিছু না। জহিরের মা বললেন, বাবা, তোমাকে রাত 11টা পর্যন্ত থাকতে হবে। তোমাকে কি তিতলি এই কথা বলেছে? বলেছে। আমার কোনো অসুবিধা নেই। খেতে পারছো বাবা? আমাকে এত ঘন ঘন বাবা বলবেন না, আমার খুব অস্বস্তি লাগে। তোমার মা যখন বলে তখন কি অস্বস্তি লাগে? মা বলার সুযোগ পাননি। মা বললেও লাগতো বলেই আমার ধারণা। রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। মোবারক হোসেন সাহেব 9টার দিকে বাসায় ফিরলেন। আমার ডাক পড়ল 10টায়। দোতলার পেছনের দিকে বারান্দায় তিনি বসে আছেন। বসে না, ইজি চেয়ারে শোয়া অবস্থায় আছেন। পা দুটো মোড়ার উপর, খালি গা, হাঁটু পর্যন্ত তোলা এক লুঙ্গি কোনো রকমে কোমর জড়ানো। তিতলি আমাকে নিয়ে গেল। তিনি হাই তুলতে তুলতে বললেন, বসো। হাতলবিহীন একটা চেয়ার রাখা হয়েছে আমার জন্য। আমি বসলাম। তিনি আবারও হাই তুলতে তুলতে তিতলির দিকে তাকিয়ে বললেন, ঘরে টক দই আছে কিনা দেখো তো মা। থাকলে আমাকে এক বাটি দিয়ে যাও।
তিতলি চলে গেল। তিনি চোখ বন্ধ করে ফেললেন। আমার সঙ্গে কথা বলার কোনো আগ্রহ দেখলাম না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি ঘুমিয়ে পড়েছেন, তবে মোড়ায় রাখা পা নড়ছে। তা থেকে ধারণা করা যেতে পারে ভদ্রলোক জেগে আছেন। হিমু। জি স্যার। প্রথমেই তোমার একটা ভুল ধারণা ভাঙানো দরকার। আমার স্ত্রী ও কন্যার আচরণে তোমার হয়তো ধারণা হয়েছে জহিরের পালিয়ে যাওয়ার ব্যাপারটায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। ব্যাপারটা মোটেই তা না। এটা নতুন কোনো ঘটনা না, এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে। আমি বরং খুশি যে সে বাড়ি থেকে বিদায় হয়েছে। তোমাদের বাংলা একটা প্রবচন আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। উল্টো প্রবচনও আছে স্যার, নাই গরুর চেয়ে কানা গরু ভালো। অবশ্যই প্রবচনটা একটু অন্যভাবে আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মূল ভাব কিন্তু এক। হিমু। জি স্যার। আমার চেহারায় কোথায় যেন একটু বোকা ভাব আছে। যার সঙ্গে কথা বলি সেই আমাকে জ্ঞান দিতে চেষ্টা করে, যদিও আমি মানুষটা বোকা না। একটা বোকা লোক সব সরকারের আমলে মন্ত্রী হয় না। এক সরকারের আমলে হয়, অন্য সরকারের আমলে জেলে চলে যায়। আমি এখনো জেলে যাইনি। আপনি বুদ্ধিমান, এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। বুদ্ধিমান মানুষ আবার নানা ধরনের আছে। কিছু মানুষ আছে যারা বড় সমস্যার সমাধানে বুদ্ধিমান, আবার ক্ষুদ্র সমস্যার ব্যাপারে না। আমি ছোট এবং আপাতত তুচ্ছ বিষয়েও বুদ্ধিমান। প্রমাণ চাও? আমি চাচ্ছি না, আপনি দিতে চাইলে দিতে পারেন। বেশ, প্রমাণ দিচ্ছি। তোমাকে নিয়ে আমার মেয়ে উপস্থিত হলো। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তায় সে থাকুক। তাকে চলে যেতেও বলতে চাইলাম না, কারণ তাতে তার ধারণা হতে পারে আমি তোমার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলছি। কাজেই তাকে টক দই আনতে বললাম। আমি জানি ঘরে টক দই নেই, দোকান থেকে আনতে হবে। এতে খুব কম করে হলেও আধ ঘন্টা সময় লাগবে। তোমার সঙ্গে কথা বলার জন্য আধ ঘন্টা যথেষ্ট। আশা করি প্রমাণ পেয়েছো যে আমি বুদ্ধিমান। জি পেয়েছি। বলুন, কি বলবেন? আমার স্ত্রীর কাছ থেকে শুনলাম জহিরের চিঠি তুমি পড়েছ। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত কুৎসিত কথা লিখতে পারে, তার বাড়িতে থাকা এমনিতেই কোনো অধিকার নেই। সে চলে গেছে, ভালো করেছে। গুড ফর হিম। আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটা জবাব দেয়া যায়। কি জবাব দেব তুমি শুনতে চাও? না, শুধু একটার জবাব দিচ্ছি, বুলু মাস্টার ব্যাপারটা। লোকটা হাড়ে হাড়ে বজ্জাত। স্কুল টিচার, তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো, করে পলিটিক্স। সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগেছিল। ইচ্ছা করলেই হারামদাদাকে আমি 10 হাত পানির নিচে পুঁতে ফেলতে পারতাম, তা করিনি। আমি মন্ত্রী হয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন আমাকে খুশি করবার জন্য তাকে খুনের মামলায় জড়িয়ে ফেলল। খেয়াল রাখবে, আমি কাউকে কিছু করতে বলিনি। ওসি আমাকে খুশি করতে চাইলো, স্থানীয় মেম্বার চেয়ারম্যান খুশি করতে চাইলো। একদল মিথ্যা সাক্ষী জুটে গেল, একদল অসৎ লোক মিলে কাণ্ডটা করল। আপনি কি খুশি হলেন? আমি সহজে খুশি হই না, সহজে বেজারও হই না। আমার পুত্র এইসব ব্যাপার জানে না। সে জানে আমি শয়তান ধরনের মানুষ। ভালো কথা, ছেলে উপযুক্ত হয়েছে, সে তার নিজস্ব ধারণা করতেই পারে। ছেলের ব্যাপারে আমার মোটেই মাথা ব্যথা নেই। আমি তোমার ব্যাপারটা জানতে চাচ্ছি। মোবারক হোসেন সাহেব এই প্রথম চোখ মেললেন, আদর্শ অবস্থা থেকে উঠে বসলেন। আমি খানিকটা হকচকিয়ে গিয়ে বললাম, আমার কি ব্যাপার জানতে চান? সব কিছুই জানতে চাই। আমি কিছু খোঁজ খবর করিয়েছি, এখনো করছি। তোমার উদ্দেশ্যটা কি? জহিরকে গর্ত খুঁড়ে বসিয়ে রাখার ব্যাপারটা যে তুমি করেছো, আমার ধারণা তা খুব ভেবেচিন্তে করেছো। এর পেছনে তোমার পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? চট করে জবাব দিতে হবে না, ভাবো, ভেবে ভেবে জবাব দাও। আমি চুপ করে রইলাম। মোবারক হোসেন সাহেব চাপা গলায় বললেন, তুমি কি নিজেকে মহাপুরুষ মনে করো? না, অনেকেই মনে করে। অনেকের ধারণা তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে। যে ওসি তোমাদের ধরে থানায় নিয়ে গিয়েছিল, তারও ধারণা সেরকম। তোমার কি আছে কোনো সুপার ন্যাচারাল ক্ষমতা? না, তবে আমার ইনটিউশন ক্ষমতা প্রবল। মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলতে পারি। সে তো সবাই পারে। তোমার ইনটিউশন এই মুহূর্তে কি বলছে? এই মুহূর্তে আমার ইনটিউশন বলছে আপনি বড় রকমের ঝামেলায় পড়েছেন। এখন আর তেল এবং জ্বালানি মন্ত্রী না। মোবারক হোসেন শীতল গলায় বললেন, তোমার ইনটিউশন ক্ষমতা কিছুটা হয়তো আছে, কিন্তু বলা যায় অনুমান শক্তি প্রবল। ব্যাপারটা ঘটেছে আজ রাত 8টায়। তোমার জানার কথা না। প্রেসিডেন্টের গুড বুক থেকে নামটা কাটা গেছে। গুড বুক থেকে নাম কাটা গেলে সঙ্গে সঙ্গে ব্যাড বুকে নাম উঠে যায়। সেখানে নাম উঠে গেছে, আমাকে জেলে যেতে হতে পারে। তোমার ইনটিউশন কি বলে?
আমার ইনটিউশন কিছু বলছে না। মোবারক হোসেন সাহেব ইজি চেয়ারে শুয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে গেল। মোড়ায় রাখা তার পায়ের বুড়ো আঙুল কাঁপতে লাগলো। মনে হয় এই হলো তার চিন্তার পদ্ধতি। হিমু। জি স্যার। আমাকে জেলে ঢুকানো সহজ না। এতে থলের বিড়াল বের হয়ে যাবে। আমাকে অখুশি করাও বর্তমান সরকারের পক্ষে খুব রিস্কি। মেরে ফেললে ভিন্ন কথা। তোমার ইনটিউশন কি বলে? কিছু বলছে না। তোমাকে ডেকে আনার কারণ এখন বলি। ভালো কথা। তুমি নিজে কি কিছু আন্দাজ করতে পারছো? না। কথা বলার জন্য ডাকলাম, আর কিছু না। একটা পর্যায়ে আছে যখন কথা বলার কেউ আশেপাশে থাকে না। আমার অনেক কথা আছে, বলার মানুষ নেই। জহিরের বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। লেট হিম গো টু হেল। অবশ্য গেছেও তাই। কোথায় আছে সেই খোঁজ করা আমার পক্ষে কঠিন না। বের করতে চাচ্ছি না। আমার মনে ক্ষীণ সন্দেহ তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলার চেষ্টা করছো। ভালো কথা, খেলো। শুধু জানিয়ে রাখলাম যে খেলাটা তুমি গোপনে খেলতে পারছো না। আমি জানি। তিতলি টক দইয়ের বাটি নিয়ে ঢুকলো। আমি বললাম, চাচা কি এখন যেতে পারি? অবশ্যই যেতে পারো। তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি। গুড নাইট। ঘুম ভেঙে কেউ যদি দেখে তার মুখের ঠিক 6 ইঞ্চি উপরে একটি অচেনা মেয়ের মুখ ঝুঁকে আছে, যার চোখ টানা টানা, বয়স অল্প, তাহলে তার ছোটখাটো একটা ধাক্কা খাওয়ার কথা। আমি তাই খেলাম। প্রথম কয়েক সেকেন্ড মাথা ফাঁকা হয়ে থাকলো। তারপর শুনলাম অচেনা একটি মেয়ে বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হ্যাঁ না কিছুই বললাম না। কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর না বলা যায় না। কেউ বললে আদালতে তার জেল জরিমানা 2 হওয়ার বিধান থাকা উচিত। চিনতে পারছেন না আমাকে? এর আগে 2বার দেখা হয়েছে। আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। দাড়িগোঁফ কেটে ফেলেছেন কেন? আপনাকে সুন্দর লাগতো। আমি ঘরে ঢুকে প্রথমে একটু চমকে গেলাম। ভাবলাম কার না কার ঘরে ঢুকছি। আচ্ছা, আপনি অমন দরজা খোলা রেখে ঘুমান? চোর এলে তো সর্বনাশ হয়ে যেত। আমি মেয়েটিকে চিনলাম। কথা বলার ভঙ্গি থেকে চিনলাম। এই মেয়ে এক নাগাড়ে কথা বলছে। খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছে। আমার চেনার মধ্যে এরকম আন্তরিক ভঙ্গিতে একজনই কথা বলে, রফিকের বউ। কিন্তু রফিকের বউয়ের স্বাস্থ্য বেশ ভালো ছিল। এই মেয়েটিকে দারুণ রোগা লাগছে। আমি কতক্ষণ আগে এসেছি বলুন তো? কাটায় কাটায় 1.5 ঘন্টা। বেশ কয়েকবার আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করেছি। দরজায় ঠকঠক করেছি, খক খক করে কেসেছি। দিনের বেলায় কারো এমন গাঢ় ঘুম হয় আমি জানতাম না। শেষে কী হলো জানেন? একটু ভয়ও লাগতে লাগলো। কিসের ভয়? হঠাৎ মনে হলো কেউ এসে হয়তো আপনাকে খুনটুন করে গেছে। দরজা খোলা তো, তাই এরকম মনে হলো। নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য আপনার মুখের উপরে ঝুঁকেছিলাম। আমি উঠে বসতে বসতে বললাম, রফিক ভালো? সেটাই তো, আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন? আপনি জানেন না? দেখা হয় না? রোজই দেখা হয়। ও রোজ একবার করে আসে। ঠিক সন্ধ্যার দিকে আসে। ভাইয়ার বসার ঘরে ঘণ্টাখানিক বসে থেকে চলে যায়। আপনার সঙ্গে কথা হয় না? না। ভাইয়া আমাকে বলে দিয়েছে আমি যেন কথা না বলি। তারপরও বলতাম, কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাইয়া বাসায় থাকে। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চেয়ারটায় বসুন। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে। আপনার নাম জুথি। অনেকে চন্দ্রবিন্দু দিয়ে জুথি লেখে। আমিও আগে লিখতাম, এখন লিখি না। আচ্ছা শুনুন, আপনার একটা চিঠি এসেছে। নিচে পড়েছিল। আমি টেবিলে রেখে দিয়েছি। নিন। চিঠি পরে পড়ব। এমন কিছু জরুরি চিঠি না। আমার বাড়ির চিঠি। প্রতি মাসের শেষের দিকে তারা একটি চিঠি পাঠান। আপনি একটা শার্ট গায়ে দিয়ে হাত মুখ ধুয়ে ভদ্র হয়ে আসুন। কথা বলি। আপনার সঙ্গে খুব জরুরি কথা আছে। আর শুনুন, আপনার এখানে চা পাওয়া যায়? আমি হাত মুখ ধুয়ে শার্ট গায়ে দিয়ে ঘরে ঢুকলাম। যুথি খুব স্বাভাবিক ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে, যেন এটা তারই বাড়িঘর। আমি চৌকিতে বসতে বসতে বললাম, বলুন কী ব্যাপার? আপনার বন্ধুর চাকরির কি কিছু হয়েছে? ভাইয়া ওকে জিজ্ঞেস করছিল। ও বলল, হিমুকে বলেছি, হিমু সব ঠিক করে দেবে। ভাইয়ার ধারণা ও কাউকেই কিছু বলেনি। আমাকে বলেছে। আমি জানি বলেছেন। ও কখনো মিথ্যা কথা বলে না। আমি ভাইয়াকে সেটা বললাম। ভাইয়া আমার উপর রেগে গেল। ভাইয়া ওকে দু চোখে দেখতে পারে না।
বলে সাবহিউম্যান স্পেসিস। ভাইয়া বলে ওর শুধু চেহারাটা আছে, কোলবালিশের খোলটা শুধু ঘোরে, ভেতরে বালিশ নেই। আপনার ভাইয়া কি রফিকের চাকরির কোনো চেষ্টা করছেন না? না, করবেও না। বললাম না, ওকে দেখতে পারে না, ওর নাম শুনলেও রেগে যায়। তার উপর এখন বলছে ওকে ডিভোর্স দিতে হবে। তাই নাকি? হ্যাঁ, এটা আপনাকে বলার জন্য এসেছি। ভাইয়ার বাসায় ওকে কেউ দেখতে পারে না। আমার ভাবি বলছিল, যুথি, তুমি যে ওই ছেলের সঙ্গে থাকতে চাও, ওর তো মাথা খারাপ, কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। কোনো সুস্থ ছেলে এই কাজ করবে না। একদিন দেখবে ঘুমের মধ্যে তোমাকে গলা টিপে মেরে ফেলবে, তারপর সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলিয়ে বলবে আত্মহত্যা। পাগলদের বাস্তব বুদ্ধি আবার খুব ভালো থাকে। আমি ভাবির কথা গুরুত্ব দিইনি। এখন আপনি বলুন, দিনের পর দিন কেউ যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে, ডিভোর্স দাও ডিভোর্স দাও, তাহলে কি ভালো লাগে? ভালো লাগার তো কথা না। আচ্ছা, আপনি কি ওর চাকরি বাকরি কোনো ব্যবস্থা করতে পারবেন? পারবো। সত্যি পারবেন? হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি করবেন। ও চাকরি পেলেই আমি ওর কাছে চলে যাব। তখন আর ভাইয়া বলতে পারবে না চাকরি বাকরি নেই। ও তোকে খাওয়াবে কি? আজ তাহলে উঠি। যুথি ঝট করে উঠে দাঁড়ালো। আর তখনই আমার মনে হলো এই মেয়েটা রূপার মতো। যদিও এরকম মনে হবার কোনো কারণ নেই, আমার পছন্দের মানুষদের মধ্যে অতি প্রিয়জনদের ছায়া দেখি। এটাই মূল ব্যাপার। হিমু ভাই, আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিন। আসার সময় দেখেছি কতগুলো বখা ছেলে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানছে। আমায় দেখে একজন বলল, শুটকি রানী শুটকি রানী। আমি জ্যোতিকে রিকশায় উঠিয়ে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। আজ আমার পরিকল্পনা সারাদিন ঘুমানো, সাইকেলটা বদলে দেওয়া, সারাদিন ঘুমোবো, রাত জেগে থাকবো। আমার বাবার অনেক উপদেশের একটি হচ্ছে, ঘুমাইয়া রাত নষ্ট করিও না, দিনে নিদ্রা যাইবে, রাত কাটাইবে অনিদ্রায়। কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল পশু নিশিযাপন করে। পশু মানেই নিশাচর, মানুষ এক অর্থে পশু। নিশিযাপন তার আবশ্যক কর্তব্যের একটি। বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করার পরেও ঘুম আনা গেল না। ঘরে খবরের কাগজ নেই, পুরনো ম্যাগাজিন নেই যে চোখ বুলাবো। মামার বাড়ি থেকে আসা চিঠি অবশ্য পড়া যায়, পড়তে ইচ্ছা করছে না। চিঠিতে কী লেখা না পড়েই বলে দিতে পারি। একই ভাষায় একই ভঙ্গিতে একটি শব্দ এদিক ওদিক না করে ছোট মামা দীর্ঘদিন ধরে চিঠি লিখছেন। চিঠির মাথায় আরবিতে লেখা থাকে ইয়া রব। তারপর গুটি গুটি হরফে লেখেন, দোয়া গো, পরশমশার এই যে দীর্ঘদিন তোমার কোনো পত্রাদি না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত আছি। আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেহে রাখিয়াছেন। আমাদের এদিকে সংবাদাদি মঙ্গল, তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের ইচ্ছায় এইবার ফসল ভালো হইয়াছে, ব্যবসাপাতেও ভালো। তোমাকে মাসিক যে টাকা পাঠানো হয় তাহাতে তোমার খরচ চলে কিনা জানি না, প্রয়োজন হইলে জানাইবে। এই বিষয়ে কোনো রকম লজ্জা বা সংকোচ করিবে না। তোমাকে যে পরিমাণ স্নেহ করি তাহা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জ্ঞাত আছেন। শরীরের যত্ন নিবা, পথে পথে ঘোরার অভ্যাস ত্যাগ করিবা। মনে রাখিও, ভিক্ষুকরাই পথে পথে ঘোরে, তুমি ভিক্ষুক নও, কারণ আমরা এখনও জীবিত আছি। আল্লাহ পাকের ইচ্ছায় তোমার অন্যের অভাব কখনো হইবে না। কোনো কারণে আমার মৃত্যু ঘটিলেও চিন্তাযুক্ত হইও না, কারণ আমি তোমার নামে আলাদা সম্পত্তি লেখাপড়া করিয়া দিয়া রাখিয়াছি, তাহাতে কেউ হাত দিবে না। দোয়া নিও, ইতি তোমার ছোট মামা। বিছানায় গড়াগড়ি করতে করতে মনে হলো অনেক দিন মামাবাড়ি যাওয়া হয় না। কোনো এক গভীর রাতে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়। 4 বছর আগে মামার বাড়ি গিয়েছিলাম। ঠাকুরকোনা স্টেশনে নেমে 7 মাইল হেঁটে রাত 1টার সময় উপস্থিত হলাম। ছোট মামা ঘুম ভেঙে উঠে এলেন। প্রথমে খানিকক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইলেন, তারপর আনন্দে কেঁদে ফেললেন। গোসলের জন্য গরম পানি করা হলো। মামা গম্ভীর গলায় হুকুম দিলেন, মুরগি জবাই করে যেন পোলাও কোরমা করা হয়। রান্না হতে হতে রাত 3টা বেজে গেল। মামা বললেন, ছেলেটা একা একা খাবে নাকি, দেখি ওর সাথে আমাকেও দাও। মাঝের ঘরে আমার শোবার ব্যবস্থা। এই ঘরের খাট মামার পছন্দ না। খাট খুলে নতুন খাট পাতা হলো, বিশাল খাট। জানা গেল এই নতুন খাট আমার জন্যই মামা বানিয়ে রেখেছেন। একজন মানুষের প্রতি অন্য একজনের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে আমার মামাদের না দেখলে আমি তা জানতে পারতাম না। অথচ আশ্চর্যের ব্যাপার, মানুষ হিসেবে মামারা পিশাচ শ্রেণীর। তাদের সমস্ত ভালোবাসা নিজের মানুষদের জন্য, বাইরের কারোর জন্য নয়।
মামার বাড়িতে সেবার 2 মাস কাটিয়ে দিলাম। তারপরও যখন চলে আসার জন্য ব্যাগ গুটাচ্ছি, ছোট মামা দুঃখিত গলায় বললেন, এত তাড়াতাড়ি চলে যাবি? আর 2টা দিন থেকে যা। সিঁদুরে গাছের আমগুলি পাকুক। তোকে যেতে দিতে ইচ্ছা করে না রেহমু। ইচ্ছে করে মোটা একটা শিকল দিয়ে তোকে বেঁধে রাখি। শিকল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না, তারপরও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাত পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে, ভাবে মুক্তি পাওয়া গেল। 10তলা বাড়ির ছাদ থেকে গৃহী মানুষ লাফিয়ে পড়ে ফুটপাতে, এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। এই জাতীয় উচ্চ শ্রেণীর চিন্তা করতে করতে নিজ আস্তানার দিকে ফিরছি। উচ্চ শ্রেণীর চিন্তা অভ্যাসে পরিণত হয়েছে। আমার বাবার কঠিন উপদেশের ফল ফলতে শুরু করেছে। এখন আর সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে পারি না, কিছু একটা ভেবে ভেবে হাঁটি। রাস্তাঘাট আগের মতো নিরাপদ না। গভীর রাতে বাড়ি ফিরছি, চোখ কান খোলা রেখে হাঁটা দরকার। যে কোনো মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকে ঝেড়ে দৌড় দেওয়ার প্রয়োজন হতে পারে। সাধারণ মানুষের মতো মহাপুরুষদের জীবন সংশয় হয়। তাছাড়া সঙ্গে টাকা পয়সা আছে, বড় ফুপার দেয়া টাকাটা খরচ হয়নি, টাকাটা সাবধানে রাখতে হবে। একটা সময় ছিল যখন মহাপুরুষদের অর্থের প্রয়োজন হতো না, এখন হয়। এই যুগের মহাপুরুষদের সেভিংস এবং কারেন্ট দুটো অ্যাকাউন্টই থাকা দরকার। আমার পেছনে ধীর গতিতে একটা রিক্সা আসছে। একজন রিক্সাওয়ালার কাছে শুনেছি আস্তে রিক্সা চালানো ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার। রিক্সা যত দ্রুত চলবে পরিশ্রম তত কম হবে। এই রিক্সাওয়ালার পরিশ্রম খুব বেশি হচ্ছে। কিছুক্ষণ পর সে টুনটুন করে ঘন্টা বাজাচ্ছে, যদিও ঘন্টা বাজানোর কোনো প্রয়োজন নেই। রাস্তাঘাট ফাঁকা। আমি কৌতূহলী হয়ে পেছনের দিকে তাকাতেই রিক্সা আমার ধার ঘেঁষে থেমে গেল। যা ভেবেছি তাই। রিক্সায় ভদ্র চেহারার একটা মেয়ে বসে আছে। বয়স অল্প, লম্বাটে করুণ মুখ, মাথার চুল বেনি করা, চোখে সম্ভবত কাজল দেয়া, টানা টানা চোখ। মানুষের চোখ এতটা টানা টানা হয় না, গরু হরিণ এদের চোখ হয়। মেয়েটির পায়ের কাছে বাচ্চাদের স্কুল ব্যাগ সাইজের একটা চামড়ার সুটকেস। মেয়েটি মুখ বের করে শান্ত গলায় বলল, আপনি কি আমায় একটা উপকার করতে পারবেন? তার গলার স্বর যেমন পরিষ্কার, উচ্চারণও পরিষ্কার। আমি কাছে এগিয়ে গেলাম। রিক্সাওয়ালা রিক্সা রেখে খানিকক্ষণ দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। তার ভাবভঙ্গিতে কোনো রকম কৌতূহল বা আগ্রহ নেই। আমি ভীষণ বিপদে পড়েছি। জামালপুর থেকে রাতে ট্রেনে এসেছি, যাব খালার বাসার মুগদাপাড়ায়। মুগদাপাড়া চেনেন? চিনি। অনেক দূর, তাই না? হ্যাঁ, অনেক দূর। আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে স্টেশনে থেকে যেতাম। অবশ্যই স্টেশনে থাকতে ভয় ভয় করছিল। গুন্ডা ধরনের কয়েকজন লোক ঘোরাফেরা করছিল, বিশ্রী করে তাকাচ্ছিল। মেয়েটা কথা বলছে হাত নেড়ে নেড়ে। কথা বলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা নেই, বরং তাকে দেখে মনে হচ্ছে কথা বলে সে আরাম পাচ্ছে। এখন আমার একা যেতেও সাহসে কুলাচ্ছে না। আপনি কি চাচ্ছেন আমি আপনার সঙ্গে যাই? তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি আবার খালার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছি। একটা কাগজ এনেছিলাম, কাগজটা খুঁজে পাচ্ছি না। তবে জায়গাটা কিছু মনে আছে। 2 বছর আগে একবার এসেছিলাম। দিনের বেলা গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি এখন কি করতে পারি? রাতটা থাকার জন্য আপনি আমাকে একটা জায়গা দিতে পারেন? শুধু রাতটা থাকবো, ভোরবেলা চলে যাব। আমার খুব উপকার হয়। রিক্সাওয়ালার সিগারেট শেষ হয়েছে, তারপরও সে উঠে আসছে না। রাস্তার ধারে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। পিচ করে একবার থুতুও ফেলল। আমি মেয়েটির দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? সে হকচকিয়ে গেল। আচমকা নাম জিজ্ঞেস করলে এই জাতীয় মেয়েরা খুব হকচকিয়ে যায়। এদের বেশ কয়েকটা নাম থাকে, কোনটা বলবে বুঝতে পারে না। কারণ বলতে ইচ্ছে করে আসল নামটি, যে নাম কখনো বলা যাবে না। আমি বললাম, নাম মনে পড়ছে না? মেয়েটি ছোট্ট নিঃশ্বাস ফেলল। সে যে কী পরিমাণ ক্লান্ত তা তার নিঃশ্বাস থেকে বোঝা যাচ্ছে, আগে বোঝা যায়নি। আমার নাম সেতু। আসল নাম? হ্যাঁ, আসল নাম। কেউ নাম জিজ্ঞেস করলে আমি আসল নামটা বলি, নকলটা বলি না। শোনো সেতু, তোমাকে আমি ধার হিসেবে কিছু টাকা দিয়ে দিই, পরে আমাকে শোধ দিয়ে দেবে। রাজি আছো? আপনাকে কোথায় পাবো? আমাকে পেতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। কোথায় খুঁজবেন? পথেই খুঁজব। আপনি আমাকে যা ভাবছেন আমি তা না। অবশ্যই তুমি তা না। আমি মানিব্যাগ বের করলাম। বড় ফুপার টাকা ছাড়াও সেখানে একটা চকচকে 500 টাকার নোট আছে। সব দিয়ে দেয়া যাক। সেতু হাত বাড়িয়ে টাকা নিল। সে টাকাগুলি গোনার চেষ্টা করছে।
সে আগের মতোই শান্ত স্বরে বলল, আপনাকে আমি চিনি। অনেক দিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল বগুড়ায়। আমরা থাকতাম সূত্রাপুরে। আপনার কি বিশ্বাস হচ্ছে? না, বগুড়ায় আমি কোনোদিন যাইনি। ভুল বলেছি, বগুড়ায় না, ঢাকাতেই দেখা হয়েছে, পুরান ঢাকায়, আগামাসি লেনে। আপনি আপনার এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। আপনার পরনে একটা ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? আমি এক বর্ণও বিশ্বাস করছি না। তুমি কথা বলতে পছন্দ করো এবং গুছিয়ে কথা বলতে পারো। এই স্বভাবের মেয়েরা বানিয়ে অনেক কথা বলে, তুমিও তাই করছো। বাসায় চলে যাও। টাকাটা নিয়ে যেতে অসুবিধা হবে না তো? এ রাস্তায় হাইজ্যাকারের হাতে পড়তে পারো। সে তো কিছু বলল না। টাকাগুলি সে আবার গুনতে চেষ্টা করছে। সুন্দর একটা মেয়ে গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনছে, এই দৃশ্য ভালো লাগে না। মেয়েটির এই মুহূর্তে থাকা উচিত ছিল উঁচু দেয়াল ঘেরা প্রাচীন ধরনের একটা দোতলা বাড়ির শোবার ঘরে। শোবার ঘরের খাটটা থাকবে অনেক বড়। সে শুয়ে থাকবে তার স্বামীর পাশে। না না, পাশে না, দুজন থাকবে দুদিকে, মাঝখানে একটি শিশু। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে শিশুটি কেঁদে উঠবে। সেতু জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করবে। আদুরে গলায় বলবে, কে মেরেছে আমার বাবুকে? কে মেরেছে? কার এত সাহস? কে আমার বাবুকে মারলো? বাবু শান্ত হচ্ছে না, তার কান্না বেড়েই যাচ্ছে। সেতু তার স্বামীকে ডেকে তুলে ভয়ার্ত গলায় বলবে, একটু দেখো না, ও এত কাঁদছে কেন? বোধহয় পেটে ব্যথা করছে। বাতিটা জ্বালাও তো। সেতুর স্বামী বাতি জ্বালাবেন। আলো দেখে শিশু কান্না থামিয়ে হাসতে শুরু করবে। সেতু মাথা দুলিয়ে দুলিয়ে বলবে, উমা, আমার বাবু এত হাসটু করছে কেন? কেন আমার বাবা এত হাসটু করছে? কে আমার বাবুকে কাতুকুতু দিয়ে গেল? কে সেই দুষ্টু লোক? শুনছিলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের দরজার ওপাশে উপন্যাসটি। আজকে আমরা উপন্যাসটির দ্বিতীয় পর্ব শেষ করলাম। উপন্যাসের বাকি পর্বগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।